তৎকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, কি মামলায় গ্রেফতার করা হয়েছে, কখন করা হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু রাত 11টার দিকে গুলশানের তার বাসা থেকে হয়তোবা তাকে গ্রেফতার করা হয়েছে। আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তার একটা স্টেটমেন্ট দিছে কি 10 বছর আওয়ামী লীগের নিষিদ্ধ করা যাইতে পারে। নিষিদ্ধ করার আপনি কে? আপনাদের মতো অনেক উপদেষ্টারা এখন কোথায় উপদেষ্টা হয়েছে? বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো। আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছি। এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ এসেছে একই ব্যাপার, একটা মার্ডার হলেও আপনি 2টা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে 2টা মামলা করতে পারবেন না। আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল। সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে তিনি আবেগে অনেক কথা বলছিলেন। ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে, এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচকে আমি সবাইকে ধরতে পারি। আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জেরিয়াত ফারুকী। দর্শক, আছে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকে কথা বলবো বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আওয়ামী লীগ সরকার পতনে বা আওয়ামী লীগ সরকার উৎখাতে ডক্টর আসিফ নজরুল স্যার একজন ব্যক্তি হিসেবে তার যে ভূমিকা ছিল সেটা আসলে বর্ণনা করে বা বলে শেষ করা যাবে না। তবে আসিফ নজরুল আজকে সরকারের উপদেষ্টা হওয়ার আগে বা সরকার উপদেষ্টা হওয়ার পরে তার সরকার উপদেষ্টা হওয়ার আগে যেসব মন্তব্য তিনি করেছিলেন, বিশেষ করে 25 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে আসছে, এর পাশাপাশি ইলিশের যে বিষয়টাকে কেন্দ্র করে একসময় যে বিষয়টা নিয়ে তুমুল সমালোচনা করেছিল ডক্টর আসিফ নজরুল স্যার, বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু তিনি তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর আসিফ নজরুল স্যার সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা বক্তব্য করে রীতিমতো দেশবাসীর তুফের মুখে পড়েন, যেখানে অর্থাৎ ডক্টর আসিফ নজরুল স্যারের কাছ থেকে জিজ্ঞেস করা হয় যে আওয়ামী লীগ দল হিসাবে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তখন তাকে প্রশ্ন করা হয়। বলতেছে আওয়ামী লীগ অনেক আগের একটা পুরাতন দল বা অনেক প্রশংসা করেন, যেটা নিয়ে কিন্তু তার অনেক পদত্যাগের দাবিও তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে ডক্টর আসিফ নজরুল স্যার একটা বেশ খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ফাঁস হয়েছে, যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে নাইম ভাই বেশ কিছু মন্তব্য করেছে। তার সে মন্তব্যগুলো শুনবো। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কি না বা বিষয়টা নিয়ে একজন ভাই খুবই হুঙ্কার দিয়ে বেশ কিছু মন্তব্য করেছে। তার বক্তব্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি তাই আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আশা করি ভিডিওর শুরুতে বেশ কিছু ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওর সম্পর্কে বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমরা যাতে খুবই দ্রুত আমরা 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছে যেতে পারে, তার জন্য সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে ডক্টর আসিফ নজরুল স্যার বিষয় প্রসঙ্গে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখিয়ে আসবো। নিষিদ্ধ করার আপনি কে? আপনাদের মতো অনেক উপদেষ্টারা এখন কোথায় উপদেষ্টা হয়েছে? আপনি কোন দেশে নির্বাচন করবেন? এখন কে দাঁড়াবে? কে দাঁড়ায় বলবে যে আমি ভোট চাই? পাবলিককে এতই এই দেশের সাধারণ মানুষরে, সাধারণ ছাত্র জনতারে কি আপনার এতই বোকার স্বর্গে বসবাস করে? যেমন ভোট চাইতে গেলে তো মানুষ এখন জুতাটা পিটাবে। ম্যান্ডেট দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে এখন আছে, যেই দেশে এখন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, যেই দেশে এখন পর্যন্ত দেশের একটা অর্থনৈতিক স্টেবিলিটি আসে নাই। একটা গভর্নমেন্ট আসছে অন্তর্বর্তী সরকারকালীন সময়ে, ওনাদেরকে একটু সময় দিতে হবে। একটা স্টেবল পজিশন আসার পরে নির্বাচনের প্রশ্ন আসবে। আর আপনি যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন ওরা তো ফ্যাসিস্টের সহযোগী ছিল। এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলো যেগুলো ছিল, 14 দলের যারা ছিল, এরা তো প্রকাশ্যে একজন খুন করছে, একটা মামলার আসামি কিভাবে আদালতে বিচার হয়, ও সরাসরি ফায়ার করে খুন করছে, ওর হত্যা মামলার ওর ফাঁসি হবে, ডিরেক্ট ফাঁসি হবে। আর ওর হত্যায় যারা সহযোগী ছিল তাদেরকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেয় না?
গতানুগতিক এটাই তো বিচার হয়। তাহলে এই আজীবন আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতিরে জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠায় দিচ্ছে। ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি, আর দলের আর এই যে আরেকটা ভালো কথা মনে পড়ছে, যে আপনার দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তারা একটা স্টেটমেন্ট দিছে কি 10 বছর আওয়ামী লীগরে নিষিদ্ধ করা যাইতে পারে, বা এমন একটা ওয়ার্ড ইউজ করছে। 10 বছরের কন্ট্যাক্ট আপনারা কে দিচ্ছে? এটা কোন জায়গার রায়, কোন জায়গায় রায়? আপনি কে যে এই 10 বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন? সেটা আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময় এই যে হোলি আর্টিজনে হামলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না, একটা জঙ্গি সংগঠন রে কেন নিষিদ্ধ করা হয়? এইরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয়। তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন তো তারা 10-12 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে? কে ভাই আপনি 10 বছর নিষিদ্ধ করার? আপনি কে? এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন? জনগণের কোনো কমেন্ট নিছেন? জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে? এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে, এটা জনগণ সিদ্ধান্ত করবে। আপনি কে? আপনাদের মতো অনেক অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। আপনারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট জানেন, এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো। আমি মানে হতবিহ্বল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী নামে কি বলেছে। এটার জন্য একই সাথে আদালতে নির্দেশ এসেছে একই ব্যাপার, একটা মার্ডার হলেও আপনি 2টা মামলা করতে পারেন না, পারবেন? একটা মার্ডার হলে 2টা মামলা করতে পারবেন না। তো মাহফুজা নাম কি বলেছিল, ওই একই কথাতে 80টা মামলা হয়ে গেল। এটা কোনো দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে? এটা সম্ভব? একই কারণে 80টা জায়গায় মামলা হবে। আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে, যার মানহানি হয়েছে, উনি মামলা করছেন না। ভুরুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই, সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, বা ধরেন একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে। আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তথ্য কমিশন যদি একটা হয়, কমিশন 3 মাস পর রিপোর্ট দেবে, সেটা আবার পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন হবে, তারপর সিদ্ধান্ত হবে। এই 6 মাস 9 মাসের প্রক্রিয়া যাওয়ার দরকার নাই। কিছু ক্ষেত্রে আমাদের সমাজে ইতিমধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল। সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে তিনি আবেগে অনেক কথা বলছিলেন। ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে, এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচককে আমি সবাইকে ধরতে পারি, আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে। আবার এই 5ই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল, যারা দিনরাত তার প্রশংসা করত, এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া, কপচাই ফেলা, পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত। এই যখন পরিস্থিতি, যদি পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামায়াতের রাজনীতি করেন, আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের
এই পদ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা সামহাও একটা প্রেশার ক্রিয়েট করে, তাহলে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে। আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয়। তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্য। শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি, আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয়ে বসেন সেইখানে আছে। আর এখান থেকে শুরু হয়ে যত দিন যাচ্ছে, বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের। আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম, সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন। তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি 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 আমার আমার আমার, আমাদের নয়, আমাদের সরকার নয়। শেখ হাসিনাও একইভাবে কথা বলতো, আমার বাবা, আমার সরকার, আমি দিয়েছি, আমি 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 সব বন্ধ করে বসে থাকবো। বেসিক্যালি বাংলা ভিশনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল সম্ভবত, তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না। এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় দিয়া, সেটার ইস্যুতে তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন। সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার। তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার মানে কি, এটা হবে আমাদের সরকার বা এরকম শব্দটা আর কি। তো এখানে মূল যেই পেস্ট লাগতেছে বিভিন্ন ইস্যুতে, এখন আওয়ামী লীগের তারা আবার দেখেন কোন কোন পোস্টগুলো শেয়ার করে। আসিফ নজরুল ইসলাম লাইভ এখনো ফুটেজটা আছে, তিনি বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না, ভারতীয় মানুষ প্রায় 26 লক্ষ মানুষ এই দেশে চাকরি করে। তো এখন কোথায় তারা? আওয়ামী লীগ বলছে তো সেই 26 লক্ষ মানুষের আপডেট আর নাই কেন? আলোচনাটা তো আপনি আনছিলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিম এবং মুরগির দাম নিয়ে সরকার একটা দাম বাইধা দিছে, সেটা এখন কার্যকর হচ্ছে না। আসিফ নজরুল ইসলাম তিনি বহুত আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সম্ভবত 2022-এ, যে ডিম কি মুরগি কি অকটেন খায় নাকি পেট্রোল খায়, ডিমের কেন এই দাম? এরকম বিভিন্ন ইস্যুতে তিনি মাফিয়াদের এই দেশে কোনো রকমে আছি বেচে, হ্যাঁ, এরকম নানান স্ট্যাটাস কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময় দিয়েছিলেন। এখন আসিফ নজরুল ইসলামের জন্য ঝামেলার কারণ হয়ে গেছে কি, এই মুহূর্তে তার মিত্র শক্তি আসলে কেউ নাই। সবাই এই মুহূর্তে তার সমালোচক বা শত্রু শক্তি হিসেবেই কিন্তু তার ভূমিকাটাকে নিয়ে কথা বলছে। তো আমার কাছে মনে হয় আর কি যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অনলাইন যারা কিং আছেন তারা যদি সবাই একজোট হয়ে আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে লাগে, তাহলে সমন্বয়কদের মধ্যে যারা মাঠের বাহিরে আছেন, আমি হচ্ছে উপদেষ্টা পরিষদের বাহিরে আছেন, তারাও এই ইস্যুগুলো নিয়ে কিন্তু হয়তোবা আস্তে আস্তে কথা বলা শুরু করবে। আর সবাই যদি কথা বলা এইভাবে শুরু করে তাহলে আসিফ নজরুল ইসলাম স্যার আমি জানি না কতদিন তিনি উপদেষ্টা পরিষদে থাকতে পারেন। কারণ পিনাকি দাদা কিন্তু ডাইরেক্ট ওয়ান কাইন্ড অফ হুমকি দিয়েই দিছে আসিফ নজরুল ইসলামরে যে এই সরকার ক্ষমতায় গেলে রাস্তায় কিন্তু বেরো হইতে পারবেন না। এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটতেছে, সো সেখানে এটাও খুবই আশ্চর্যজনক কিছু হবো না যে কোনো সময় তিনি পদত্যাগ করছেন অথবা তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে বের হলে আবার তিনি লাঞ্ছিত হচ্ছেন। কারণ এই জাতির দ্বারা সবই সম্ভব। একসময় তিনি বিএনপির পক্ষে কথা বলে ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন, এখন আবার তার অবস্থানের জন্য বিএনপি জামাত কর্তৃক তিনি প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছেন। তো দিন শেষে তিনি আসলে কার? প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম। পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে 2 জন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই স্ট্যাটাস দেন তিনি। সার্জিস লেখেন, একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন নিউজ হয়েছে 2 জন সমন্বয়ক ডিসি নিয়োগের সঙ্গে জড়িত, নাম সার্জিস আর হাসনাত। অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। 64 জেলার মধ্যে 56 জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। সার্জিস লেখেন, তাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে তাদের মতামত না নিয়ে নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ওই স্ট্যাটাসে সার্জিস বলেন, ওই সাংবাদিক সম্পূর্ণ মিথ্যা। এই সংবাদ কার স্বার্থে করেছেন তা তিনি ভালো জানেন।
রাশেদ খান দেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তার ফেসবুক পোস্টে সার্জিস আলম প্রশ্ন করেন, দায়িত্বশীল অবস্থানে থেকে একটি ফোরামে তথ্য যাচাই না করে সম্প্রচার করা কতটুকু শোভা পায়? ডিসি নিয়োগে যদি আওয়ামী দোসররা স্থান পায় তবে ঊর্ধ্বতনরা কি করছিলেন সে প্রশ্ন রাখেন সার্জিস। তিনি বলেন, তারা সমন্বয়করা নিয়োগ দেওয়ার কেউ নন, তারা কোনো অথরিটিও নন। সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাওয়ার এই অপচেষ্টা কি এই পর্যায়ে মানায়, এমন মন্তব্য করেন তিনি। সার্জিস আলম লেখেন, আওয়ামী সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতায় আসে তবে সবার আগে যে 5 জনকে ক্রসফায়ার দেবে তার মধ্যে তিনিও হাসরাত রয়েছেন বলে দাবি করেন। এছাড়াও ফ্যাসিস্ট গংদের মতো বিভিন্ন দলের সঙ্গে লিঙ্ক খোঁজার অসুস্থ মানসিকতা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সবশেষে সার্জিস আলম বলেন, কথা ও কাজ হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটাকে যে বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন, তাতে তারা বিন্দুমাত্র বিচলিত নন। আফসারা নাজ, কালবেলা। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে ডক্টর আসিফ নজরুল স্যার প্রসঙ্গে এবং ডক্টর আসিফ নজরুল স্যার একটা বক্তব্য শুনেছেন সাইবার সিকিউরিটি নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, যে তার বর্তমানে যে আইনটি নিয়ে বা বিষয়টা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। ওদিকে আপনারা দেখেছেন রাশেদ খান যে মন্তব্যটি করেছে সেটার কড়া জবাব দিয়েছেন সার্জিস আলম। এদিকে ডক্টর আসিফ নজরুল স্যার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের নাইম আলী ভাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।